হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে লেসন 9-এর দি নর্থ শিপ কবিতাটি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই কবিতাটার নামটা যখনই তোমরা পড়বে তখন তোমাদের মনে হতে পারে যে শিপটার আগে নর্থ কেন বসিয়েছে, ইস্ট কেন নয়, ওয়েস্ট কেন নয়, সাউথ কেন নয়, নর্থ কেন। স্বাভাবিকভাবেই এই চিন্তাটা আসবে এবং এটাই স্বাভাবিক। তো কেন শিপটার আগে নর্থ বলেছে সেটা আমরা পরে আলোচনা করব। এখন শুধু একটু তোমরা দেখে নাও। এই নর্থ শিপ কবিতাটা, দি নর্থ শিপ কবিতাটা লিখেছেন ফিলিপ লার্কিন। কবি Philip Larkin, actually this poem was written in the early period of his career. তার কেরিয়ারের জীবনে প্রথমের দিকে উনি এই কবিতাটা লিখেছিলেন। উনি হচ্ছেন ঠিক 20th সেঞ্চুরির শেষের দিকের একজন ইংরেজ কবি। তো এই টেক্সট যখন আমরা পড়ব এবং তোমরা যখন পড়বে দেখবে প্রথমে কিন্তু দি পোয়েট সম্বন্ধে এবং তারপরে এই টেক্সটার একটা ছোট্ট একটা জিস্ট বা সিনপসিস বলতে পারো করে দিয়েছে। সেটা আমরা একটু তোমাদের সাথে পড়ব। ফিলিপ আর্থার লার্কিন পুরো নাম আর কি, অনেকে উনি ফিলিপ লার্কিন নামেও পরিচিত, আবার ফিলিপ আর্থার লার্কিন নামেও পরিচিত। 1922 এটা ওনার জন্ম, আর 1985 এটা হচ্ছে ওনার মৃত্যুর তারিখ। Philip Arthur Larkin was a renowned English poet and novelist. ফিলিপ আর্থার লার্কিন একজন ইংরেজ কবি ও ঔপন্যাসিক ছিলেন। শুধু তাই না, উনি কিন্তু একজন লাইব্রেরিয়ানও ছিলেন, জানো তো। একজন নামকরা একজন গ্রন্থাগারিকও ছিলেন। মানে উনি যখন ওনার প্রথম ক্যারিয়ার যখন উনি শুরু করেন তখন তিনি কিন্তু তার he began his career as a librarian at Wellington. তো দেখো, his first book of poetry was The North Ship, followed by two novels, Jill and a Girl in Winter. তাহলে তার লেখা প্রথম কবিতার বই হলো আমরা যে এই কবিতাটা পড়ছি, দ্য নর্থ শিপ, এইটা। এবং যার পরে আরও দুটো উপন্যাস উনি লিখেছিলেন, এটা হচ্ছে জিল এবং আ গার্ল ইন উইন্টার। তাহলে প্রথম কিন্তু দ্য নর্থ শিপ, তারপরে বাকি দুটো। হি কেম টু প্রমিনেন্স in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows। 1955 সালে তিনি স্বনামধন্য হন যখন তার দ্বিতীয় কবিতার বই দি লেস ডিসিভড প্রকাশিত হয়, যার পরে প্রকাশিত হয় দি ভিটসন ওয়েডিংস আর হাই উইন্ডোজ। He was offered the position of poet laureate in 1984, but he declined it. 1984 সালে তাকে রাজকবির পদ দেওয়া হয়, কিন্তু তা
তিনি প্রত্যাখ্যান করেন। এই রাজকবির পদটা কিন্তু একটা খুব সম্মানীয় পদ ব্রিটিশদের, যেটা একমাত্র যারা সবাই এটা পায় না। খুব উচ্চমানের খ্যাতিসম্পন্ন যে সমস্ত যারা কবি হন, যারা সাকসেস পান তাদের কর্মজীবনে সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, তারাই কিন্তু এই পদটা পাওয়ার যোগ্য। তো এই বিশেষ পদটি তাকে অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন, তিনি এই পদটি নেননি। এবার দেখো, এটা পোয়েট সম্বন্ধে আমরা জানলাম। এবার টেক্সটটা দেখো কি বলেছে, যে আমরা এই নর্থ শিপটা পড়বো, এটা ছোট্ট একটা সিনাপসিস করে দিয়েছে। দেখো, দিস পোয়েম describes the journey of three ships that head to different destinations. এই কবিতাটি তিনটে জাহাজের একটা যাত্রার বর্ণনা করা আছে, যারা ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে কিন্তু এগিয়ে চলেছে। While two ships return, অর্থাৎ দুটো জাহাজ যেখানে ফিরে আসছে, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. তাহলে যেখানে দুটি জাহাজ ফিরে আসছে, একটি জাহাজ সামনে এগিয়ে চলেছে এবং তার দীর্ঘ যাত্রা চালিয়ে যেতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। So students, let's recite the poem. I saw three ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. এই ওয়ান কেন বলছে সেটা পরে আলোচনা করব। The first ship turned towards the west over the sea, the running sea, and where the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. The third ship drove toward the north over the sea, the darkening sea. But no breath of wind came forth, and the deck shone frostily. The northern sky rose high and black over the proud, unfruitful sea. East and west the ships came back happily or unhappily, but the third went wide and far into an unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey. তাহলে প্রথমেই আমরা বুঝতে পারছি, this poem consists of 24 lines which are divided into 6 stanzas. আর প্রত্যেকটা কবিতার has a surface meaning and deep meaning. প্রত্যেকটায় সারফেস অর ডিনোটেটিভ মিনিং যেটা থাকে সেটা আমি একটু পরে আলোচনা করব। সাধারণ যেটা মানে বোঝাচ্ছে, যেটা কবিতা লাইন বাই লাইন মিনিং। আর ডিপ মিনিং concerns much on poetic devices such as metaphor, symbol, এইগুলো আর কি। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো স্টুডেন্টস, দ্যাট in this poem The North Ship, Philip Larkin also focuses on few techniques যেমন foregrounding, deviation and parallelism. foregrounding মানে কি, এমনি তো foregrounding মানে সমাজ বিন্যাস, কিন্তু এখানে একটা টেকনিক, it is a technique, it means to give the most importance to a particular subject. Generally, foregrounding is a technique within literary devices which the author or any poet uses to catch the reader's attention. এই যে দেখো, প্রথমেই দেখো আমরা দেখেছি the I saw three ships go sailing by. তবে এই যে দেখো প্রথম যে লাইনটা শুরু হচ্ছে আই দিয়ে, the first stanza begins with the speaker I introducing a story that he saw three ships go sailing. সমুদ্রের মধ্যে যাত্রা করতে হলে শিপদেরকে তাদের হাওয়া পরিবেশ অনুকূল হতে হবে, সেখানে কিন্তু এখানে এই নিয়েই কিন্তু
আলোচনা করা হচ্ছে। আর ফোরগ্রাউন্ডের আমরা দেয়ার আর সাম, আমি আবার বলছি, দেয়ার আর সাম ফোরগ্রাউন্ডেড পার্টস অফ দ্য টেক্সট হুইচ ইজ ফাউন্ড ইন দিস পোয়েম থ্রু ফিগার্স অফ স্পিচ, সাউন্ড রিপিটেশন, অ্যালিটারেশন, এগুলো। সুতরাং এই তিনটে টেকনিক যেটা একটু আগে বললাম, ফোরগ্রাউন্ডিং যেটা আমরা ফিগার্স অফ স্পিচের মধ্যে, ইউজ অফ ফিগার্স অফ স্পিচের মধ্যে খুঁজে পাবো, ডিভিয়েশন, প্যারালেলিজম, এসব কিছু। তো ফোরগ্রাউন্ডটা তো আমরা আগেই আমি আলোচনা করে দিয়েছি যে সাউন্ড রিপিটেশন, অ্যালিটারেশন, এগুলোর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। ডিভিয়েশনের একটা টার্ম একটু আগে বললাম যে টার্মসের একটা, ইন টার্মস অফ ডিভিয়েশন দ্য পোয়েম অ্যাপ্লাইড টু টাইপস অফ ফিগার্স অফ স্পিচ, যেমন একটা হচ্ছে পার্সোনিফিকেশন, সিমিলি। সো অ্যানাদার ডিভিয়েশন হচ্ছে, দ্য অ্যানাদার ডিভিয়েশন ইজ কনসার্নিং দ্য নাম্বার অফ সিলেবলস ইন ইচ লাইন। সিলেবলগুলোকে যদি তুমি ঠিকঠাকভাবে তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে 8, 8, 9, the 2 to 5 lines at the beginning of the poem, the numbers of the syllables হচ্ছে, দেখো, the numbers of the syllables 8, 8, 9 and 9 consecutively for the first stanza. Second stanza দেখো syllable যে প্যাটার্নসটা সেটা হচ্ছে 8, 8, 8 and 8, and syllable pattern for the third stanza দেখো 9, 8, 9, 8. fourth stanza দেখো 8, 9, 7, 7. fifth 8, 8, 7, 8 and sixth 8, 8, 7, 9. এটা হচ্ছে সিলেবল যে প্যাটার্নটা, সেটা জিনিস দেখো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে প্যারালেলিজম। It is found in the use of rhymes. The rhyming in each stanza through the whole poem is AB, AB, first stanza দেখো লক্ষ্য করবে, CB, CB, second stanza, DB, DB, third stanza, EB, EB, fourth stanza, and fifth stanza হচ্ছে FB, FB, আর লাস্ট সিক্স স্ট্যান্জা হচ্ছে জিবি, জিবি। তার মানে দেখো যে দিস শোজ, এই যে যদি আমি এই রাইম প্যাটার্নটা একটু লক্ষ্য করি, দিস শোজ দ্যাট দ্য রাইমস আর ভেরি ডাইনামিক অ্যান্ড ইট ক্রিয়েটস দ্য ইমেজ অফ দ্য সি ওয়েভ। সি ওয়েভ তো কখনো দেখো, কখনো কী করছে, যে ওপরে উঠছে, কখনো নামছে। এই যে the second and the fourth lines in each stanza are remain the same. দেখো ফার্স্ট স্ট্যান্জার দেখো ফার্স্ট লাইন আর থার্ড লাইনটা এক, সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইনটা একই আছে। তো প্রত্যেকটা লাইনে তোমরা দেখো লক্ষ্য করতে পারবে যে এ বি এ বি, এ বি এ বি, অর্থাৎ ফার্স্ট লাইন অ্যান্ড থার্ড লাইন ওটা এক, সেকেন্ড আর ফোর্থ প্রত্যেকটা দেখো স্ট্যান্ডার লাইনে লক্ষ্য করতে পারবে, ফার্স্ট আর থার্ড, সেকেন্ড আর ফোর্থ এগুলো এক। দ্য সেকেন্ড অ্যান্ড দ্য ফোর্থ লাইনস ইন ইচ স্ট্যান্জা আর রিমেন দ্য সেম, পুরো এক আছে। আর এই যে দেখো প্রথমেই সেন্টেন্সটা শুরু হচ্ছে, প্রথমেই দেখো আই দিয়ে। The first stanza begins with the speaker I introducing a story that he saw 3 ships go sailing. আর একটা যেটা সেটা হচ্ছে যে এই যে I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, যে সয়ের এস যেগুলো ক্যাপসে আমি লেখা আছে, যে দেখো সয়ের এস, শিপসের এস, সেলিংয়ের এস। So these actually letters indicate the sound alliteration যেটা it also they create auditory imagery that contributes to the reader's feeling when they read or hear the poem. এই যে দাও say ships go sailing by over the sea, lifting sea, and the wind rose in the morning sky, দেখো by, sky, sea, journey, একটু আগে বললাম।
সুতরাং এই ফোরগ্রাউন্ডিং, ডিভিয়েশন অ্যান্ড প্যারালালিজম, এই তিনটে যে টেকনিক লার্কিন ব্যবহার করেছেন এই দি নর্থ শিপ কবিতাতে, এই যে ফোকাস দিয়েছেন ওটা খুব সুন্দরভাবে উনি কিন্তু এটা ব্যবহার করেছেন এবং আমরা এই বিভিন্ন দিকগুলোর মধ্যে খুঁজে পাই। আর একটা দিক যেটা আমরা লক্ষ্য করব যে দেখো, শিপ যদি এখানে শিপ ইকুয়ালিটি যদি হিউম্যান বিং লাইফ হয়, ধরো তিনটে শিপ আছে, এই তিনটে শিপ যদি হিউম্যান বিং লাইফটাকে ইকুয়াল টু হিউম্যান বিং স্ট্যান্ডস ফর দি লাইফ অফ হিউম্যান বিং, তাহলে এই যে সি সমুদ্র, এটা কিন্তু দ্য পাথস অফ দি হিউম্যান বিং অন হুইচ উই জেনারেলি গো। আমরা সাধারণভাবে এর ওপর দিয়ে যেভাবে যাই, দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে, আমাদের প্রত্যেকের জীবনের সফলতা বা সাকসেস একবারে কিন্তু আসে না। আমরা যখন এখানে দেখো ফার্স্ট শিপটাকে লক্ষ্য করলাম, একবারই কিন্তু সে তার চলার পথে কোনো বাধা বিপত্তির সে সম্মুখীন না হয়ে সে কিন্তু এক চান্সে সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। সে কিন্তু একটা রিচ কান্ট্রিতে গিয়ে পৌঁছেছে এবং সে সফলভাবে হ্যাপিলি ফিরে এসছে। আমাদেরও দেখবে সমাজ জীবনে অনেক ব্যক্তি থাকে যারা কিন্তু তাদের চলার পথে খুব তাড়াতাড়ি তারা কিন্তু সাকসেস পায়, কোনো বাধা সেভাবে পায় না। আবার দেখো, এটা একটা দিক গেল, আমাদের সমাজের মধ্যেই এটা হয়, লক্ষ্য করতে পারি মানুষদের মধ্যে, মানুষের জীবনের মধ্যে। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি কি, সেকেন্ড শিপ যেটা ক্যাপটিভিটি হয়ে গেছে, যাকে নোঙ্গর করতে বাধ্য হয়েছে, সে ফিরে এসছে আনহ্যাপিলি, কারণ সে কিন্তু বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারেনি, তার পথ খুবই দুর্গম হয়ে গেছে। আমাদেরও কিন্তু আমাদের মানুষের জীবনেও কিন্তু ঠিক তাই হয়। আমরা এমন বাধার জীবনে চলার পথে এমন বাধার অতিক্রম মুখোমুখি হই, সেটা কিন্তু আমরা অতিক্রম করতে পারি না। অনেকে সেটা কি হয়, সে বাধা পেয়ে সে কিন্তু ওখানেই থেমে যায়, সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, যার ফলে সে কিন্তু অসুখী হয়ে যায়, খুশি হতে পারে না। আর 3 নাম্বার, দ্য থার্ড যেটা, এটা কিন্তু হচ্ছে সেই ধরনের একটা মানুষের একটা জীবনের চরিত্রের লক্ষ্য, যারা বিভিন্ন বাধার সম্মুখীন তো হয় কিন্তু তার কাছে হার মানে না, সে কিন্তু তার নিজের লক্ষ্যে সমস্ত বাধাকে অতিক্রম করে সে কিন্তু এগিয়ে চলে তার নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য। আর এই জায়গাটায় ঠিক জানো, টেনিসনের ইউলিসিস কবিতাটা আমাকে বিশেষ করে মনে করিয়ে দিচ্ছে। তোমরা যদি কেউ বড় লক্ষ্য করবে, ওখানে আছে, ওখানেও ঠিক তাই। This poem actually, like Tennyson's Ulysses, this poem highlights our point of desired goals, a meeting point of onward journey where perils to invest us. যেখানে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলেছি প্রত্যেক মুহূর্তে, কিন্তু কখন কীভাবে বাধা আমাদের সামনে আসবে আমরা কেউই জানি না। সে বাধার মধ্যে সে বাধাকে যদি আমরা ঠিকভাবে প্রতিহত করতে না পারি, অতিক্রম করতে না পারি, বাধাকে কাটিয়ে উঠতে না পারি, আমরা কিন্তু সফলতা পারবো না। যারা এই কষ্টটাকে বা এই বাধাটাকে অতিক্রম করতে পারবে তারাই সফলতা পাবে, জীবনে খুশি হবে। আর যারা পারবে না, যারা হেরে যাবে, তারা কিন্তু ওই সেকেন্ড শিফটের মতো অবস্থা হবে। সুতরাং এই 3টে শিফট কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের চলার পথের একটা দিক নির্দেশ করে দিচ্ছে, আর সিটাও কিন্তু আমাদের চলার পথে একটা জার্নির একটা রূপরেখা, যে আমরা মানুষরা কীভাবে প্রত্যেকেই তাদের জীবন কীভাবে পথ অতিক্রম করছে সেটা। So metaphorically, the ships in the poem stand for 3 kinds of people. The first are those who get all that they want easily and are happy and content. The other who face obstacles in life and become victim of circumstances. And the third are those with an undaunted zeal. They fight the obstacles to march forward in the journey of life. তো দেখো,
এই যে তিনটে যে জাহাজ আমি একটু আগেই তোমাদের বললাম, যে মানুষকে বোঝাচ্ছে তিন ধরনের, যারা আর কি খুব সহজেই যা চায় তাই পেয়ে যায়, তাই তারা সুখী হয়, সন্তুষ্ট হয়। আর একদল আছে এই জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং পরিস্থিতির শিকার হয়ে পড়ে। আর তৃতীয় শ্রেণীর হচ্ছে তারা, যারা অদম্য উৎসাহ নিয়ে সব বাধা বিঘ্নকে সঙ্গে লড়াই করে জীবনের যাত্রা পথে এগিয়ে গেলে, আমি একটু আগেই সেগুলো বলছিলাম। এই 3 নাম্বারই দেখো, নর্থ শিফটে কিন্তু কবি নাম রেখেছেন দ্য নর্থ শিফট। অর্থাৎ এই যে ওয়ান একটু আগে বলছিলাম, এই ওয়ান কথাটা, যে ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এখানে থার্ড শিফটটা কি বোঝানো হচ্ছে। আর এই থার্ড শিফটটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ড ফর অলসো ফর দ্য পার্সোনাল লাইফ অফ ফিলিপ লার্কিন। কারণ লার্কিনের জীবনে এরকম অনেক হয়েছে যে উনি প্রথম জীবনে, যদিও নর্থ শিফটটা প্রথম তার ফার্স্ট কবিতা, কিন্তু তিনি খুব সহজভাবেই কিন্তু সাকসেস পায়নি। অনেক অনেক কথা তাকে শুনতে হয়েছে, যে রোম্যান্টিক যারা কি কবি ছিলেন তার আগের পিরিয়ডে। সুতরাং এই রোম্যান্টিক কবিরা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তাকে পাত্তা দেয়নি, তার লেখাকে অনেক অবজ্ঞা করেছে, হাসি ঠাট্টা করেছে। সুতরাং সেটা কিন্তু এটা তার একটা প্রতিচ্ছবি কিন্তু এটার মধ্যে লক্ষ্য করা যায়। তো ফার্স্ট শিপ, সেকেন্ড শিপ আর থার্ড শিপ, ওই জন্যই থার্ড শিপের যে নর্থ শিপ, এই জন্যই কবি টাইটেলভাবে ইউজ করছেন দ্য নর্থ শিপ। অর্থাৎ তিনি একজন যার জীবনে চলার পথে হয়তো সে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু সে কিন্তু এগিয়ে চলেছে। এটা একটা বর্ণন ব্যাখ্যা করা যেতে পারে। সুতরাং কবিতাটা দেখো, তোমাদের আমার মতো করে আমি ব্যাখ্যা করলাম, তোমরা আশা করছি ওটা বুঝতে পারবে। ভালো থেকো, সুস্থ।